বর্তমান বাংলাদেশে বিএনপি যতই স্বচ্ছতার রাজনীতির প্রতিশ্রুতি দিক না কেন, বাস্তবতা হচ্ছে দলের ভেতরের চরিত্রগত বৈপরীত্য সেই প্রতিশ্রুতিকে দুর্বল করে দেয়। ২০০১ থেকে ২০০৫ সময়কালের অভিজ্ঞতা অন্তত আমাদেরকে এটাই শিখিয়েছে, ক্ষমতায় গেলে আদর্শের চেয়ে সুবিধাবাদ দ্রুত প্রাধান্য পায়। গত দেড় দশকে বাংলাদেশ আওয়ামী লীগ শাসনামলে মাঠ পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী নীরবে আপোষ করেছে, প্রশাসনিক বা অর্থনৈতিক সুবিধা নিয়েছে, সম্পর্ক গড়েছে। যারা আপোষ করেনি, নির্যাতনের বড় অংশ তাদের উপরও গেছে। এ দীর্ঘ ১৭ বছরের সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক লেনদেন রাতারাতি মুছে যায় না। স্থানীয় পর্যায়ে দলীয় বিভাজন অনেক ক্ষেত্রে পারিবারিক সম্পর্কে রূপ নিয়েছে। রাজনৈতিক রেখা বাস্তবে ততটা কঠিন নয় যতটা বক্তৃতায় শোনা যায়। ফলে প্রশ্ন ওঠে, ক্ষমতায় গেলে একটি দল কি সত্যি নিজস্ব কাঠামোকে নিয়ন্ত্রণ করতে পারে, নাকি সুবিধাবাদী অংশ নিজের স্বার্থে নীতিকে বাঁকিয়ে দেয়? রাজনীতির বাস্তবতা বলছে, দীর্ঘ সময়ের পারস্পরিক নির্ভরতা ও সুবিধা বিনিময়ের ভবিষ্যৎ আচরণের প্রভাব ফেলবে, সে বড় নেতা হোক বা ওয়ার্ড পর্যায়ের কর্মী হোক। আঞ্চলিক ভূরাজনীতিও এখানে ফ্যাক্টর। ভারত তার স্বার্থ রক্ষায় বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করবে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু সেই প্রভাব কার্যকর হয় কেবল তখনই যখন আভ্যন্তরীণ রাজনীতিতে দুর্বলতা ও বিভাজন থাকে। জনমনে যদি দ্রুত হতাশা ও ক্ষোভ জন্মে, তাহলে রাজনৈতিক মেরুকরণ আবারও ঘুরে দাঁড়াতে পারে। ইতিহাসে ২০০৮ পরবর্তী পরিবর্তন তার একটি উদাহরণ। ইতিহাস বলছে, নীতিগত ঐক্যের চেয়ে ক্ষমতাভোগের সমীকরণ বড় হয়ে গেলে জোট ভাঙর অনিবার্য হয়। ১১ দলীয় হোক বা অন্য কোনো ফ্রন্ট, আদর্শগত সংগতি ও সাংগঠনিক শৃঙ্খলা ছাড়া টিকে থাকা কঠিন। সুতরাং বিষয়টি শুধু কে ক্ষমতায় আসবে তা নয়, প্রশ্ন হলো রাজনৈতিক সংস্কৃতি কি বদলাবে, নাকি একই কথা নতুন নামে পূর্ণচক্রই চালু রাখবে? যতক্ষণ না দলগুলো নিজেদের ভেতরের সুবিধাবাদ, দ্বিমুখী সম্পর্ক ও জবাবদিহিতাহীন সংস্কৃতি ভাঙতে পারছে না, ততক্ষণ স্বচ্ছ রাজনীতি স্লোগানে সীমাবদ্ধ থাকার ঝুঁকি থেকেই যাবে।